এবারে যেটা পড়াবো স্বাস্থ্য এবং কৃষিকার্যে জৈব প্রযুক্তির প্রয়োগ। এটার মানে ধরো এই যে জৈব প্রযুক্তিবিদ্যা এইটাকে অ্যাপ্লাই করে স্বাস্থ্যে এবং কৃষিকার্যে কী কী উন্নতি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যতে তো বুঝতেই পারছো যে ধরো আমাদের এখন শিশু মৃত্যুর হার কমেছে অনেক। নানা রকম প্রাণহরণকারী রোগ যেমন বসন্ত রোগ, স্মল পক্স, এগুলো সব নির্মূল করা হয়েছে। মানুষের গড় আয়ু অনেকটাই বেড়ে গেছে। কেন? কারণ ধরো ক্যান্সার, অ্যালঝাইমার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এইসব যেগুলো বয়স্ক মানুষদের বেশি কাহিল করে, যেগুলো সংক্রমণযোগ্য রোগ, মানুষের প্রাণঘাতী নয় কিন্তু দীর্ঘস্থায়ী, সেগুলো কিন্তু জৈব প্রযুক্তিবিদ্যা দিয়ে মানুষের এই রোগব্যাধি দমন করার জন্য কিন্তু কাজে লাগানো হচ্ছে। তারপর ধরো নানা রকম ওষুধ তৈরি করা হচ্ছে, রিকম্বিনেন্ট প্রোটিন, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক্স, হরমোন, ইন্টারফেরন, রিকম্বিনেন্ট গ্রোথ ফ্যাক্টর, এসব তৈরি করা হচ্ছে। তারপর যেটা খুব বাজারে বিক্রি হয় ইনসুলিন হরমোন, সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন, ইন্টারফেরন ভাইরাসকে প্রতিরোধ করে। এই যে সারা পৃথিবী ধরে বহু মানুষের ডায়াবেটিস প্রতিরোধ করে ইনসুলিন হরমোন। আগে গরু আর শুয়োরের অগ্নাশয় সংগ্রহ করে সেখান থেকে ইনসুলিন হরমোন নিষ্কাশন করা হতো। এবার প্রাণীজ ইনসুলিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং সেটা করতে গিয়ে গরু এবং শুয়োরের দেহেও কিন্তু প্রচুর ক্ষতি হতো। সেই জন্য এখন জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে ব্যাকটেরিয়া মারফত রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি করে বাজারে বিক্রি করা হয়। এটা কীভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে তার একখানা টপিক তোমাদের আছে, ওটা একটুখানি ডিটেলে পড়তে হবে। ইন্টারফেরন হচ্ছে ভাইরাসের আক্রমণ থেকে কোষকে বাঁচায়। তার জন্য ইন্টারফেরন জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে কিন্তু উৎপাদন করা শুরু হয়েছে। এর আবার দুটো উৎস আছে, প্রথমটা মানুষের ডিপ্লয়েড ফাইব্রোব্লাস্ট আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিডে হিউম্যান ফাইব্রোব্লাস্ট ইন্টারফেরন জিন প্রবেশ করে তৈরি করা। তোমরা তো এর আগে পড়লে জৈব প্রযুক্তিবিদ্যাটা কীভাবে করা হয়, সেইভাবে এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, কৃষিকার্যেও কিন্তু এই যে জিএম শস্য একটা আছে, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড বা জিএম ক্রপ বা শস্য। এটার উদাহরণ হচ্ছে বিটি বেগুন, বিটি তুলা, ফ্লেভার, সেভার টমেটো, গোল্ডেন রাইস বা সোনালি চাল। এটার মানে কি হচ্ছে, ধরো টমেটো, আমরা যদি বাজার থেকে টমেটো কিনি, সেই টমেটো খোসার মধ্যে না একটা উৎসেচক থাকে, পলিগ্যালাক্টুরোনিস। এ কী করে, টমেটোর কোষপ্রাচীরটাকে ভেঙে দিয়ে খুব তাড়াতাড়ি টমেটোর খোসাটাকে নরম করে দেয়, টমেটোটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যাতে বাগান থেকে টমেটোটাকে কালেক্ট করে বাজারে নিয়ে যেতে টমেটো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য ফ্লেভার সেভার জিএম টমেটো তৈরি করা হয়েছে, যেখানে পলিগ্যালাক্টুরোনিস এই উৎসেচকের ওই কাজটা আর থাকবে না, যার ফলে টমেটোর খোসা অনেকদিন শক্ত থাকবে। এবারে হচ্ছে মানব ইনসুলিন কিভাবে তৈরি করা হয় জিন থেরাপি পদ্ধতি দিয়ে। আমাদের অগ্নাশয়ের বিটা কোষের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন উৎপন্ন হয়। তো ইনসুলিন কাদের লাগে? যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং যাদের মধ্যে ইনসুলিন হরমোনটা তৈরি করা যাচ্ছে না যাদের দেহে, তাহলে তারা কি করবে, বাইরে থেকে ওষুধ খাবে। তাহলে হরমোনের ওষুধ খাবে। তাহলে হরমোনের ওষুধ খাওয়া মানে সেই ইনসুলিন জিনটাকে, ইনসুলিন হরমোনের ওষুধ খাওয়া। এখন হরমোনটা মানে কি, হরমোন হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। সেই প্রোটিনের জেনেটিক কোড থাকে, তার একটা জিন থাকে, সেই জিনই তো প্রোটিনটা তৈরি করছে। তাহলে সেই জিনটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে আমরা রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি করতে পারব। অগ্নাশয়ের যেখান থেকে ইনসুলিন তৈরি হয় তাকে বলা হয় প্রো ইনসুলিন। সেটা 3টে পলিপেপটাইড দিয়ে তৈরি, পলিপেপটাইড এ, পলিপেপটাইড বি, পলিপেপটাইড সি, সেই দিয়ে ইনসুলিন তৈরি হয়। অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হওয়ার সময় মাঝখানের পলিপেপটাইডটা কেটে যায় আর এ আর বি পলিপেপটাইড আলাদা হয়ে যায়। এ আর বি পলিপেপটাইড দুটো ডাইসালফাইড বন্ধনী দিয়ে আবার যুক্ত হয়, পরে আমাদের করতে হয় সেটা, করে একটা সক্রিয় ইনসুলিন তৈরি করা হয়।
সক্রিয় ইনসুলিন যখন তৈরি করা হয় তার দুটো পলিপেপটাইড থাকে, একটা পলিপেপটাইড এ আর একটা পলিপেপটাইড বি। পলিপেপটাইড এর অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 21টা, আর 30টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড বি তৈরি। এক একটা অ্যামাইনো অ্যাসিডে সেই 3টে করে কোডন ছিল, তাহলে 21টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 63টা নিউক্লিওটাইড থাকবে, এর 30টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 90টা নিউক্লিওটাইড থাকবে। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রথমে সজ্জা নির্ধারণ করা হয়, জেনেটিক কোড অনুযায়ী সেই নিউক্লিওটাইডগুলোকে পরস্পর যুক্ত করে দেওয়া হয়, আর এ আর বি পলিপেপটাইডের কৃত্রিম জিন তৈরি করা হয়। একটা কথা মাথায় রাখবে যে আমরা ইনসুলিনের জিন তৈরি করছি, ইনসুলিন এ আর বি পলিপেপটাইড দিয়ে তৈরি। আচ্ছা, কিভাবে ইনসুলিন প্রস্তুত করছি? এই যে ইনসুলিনের জিন এ আর বি, এটা সংশ্লেষিত জিন বলা হচ্ছে, সেটা প্লাজমিড একটা ভেক্টরের মধ্যে প্রবেশ করানো হলো। বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরির জিনও প্লাজমিড ভেক্টরের মধ্যে প্রবেশ করানো হলো। এই পুরো জিনিসটাকে নিয়ে একটা ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করানো হলো। ব্যাকটেরিয়ার কোষে তাহলে কি থাকছে? সংশ্লেষিত জিন এ আর বি আর বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরির জিন। এরা কি করছে? ট্রান্সক্রিপশন করছে, ট্রান্সলেশন করছে, করে পলিপেপটাইড তৈরি করছে। ইনসুলিন পলিপেপটাইড আর বিটা গ্যালাক্টোসাইডেজ পলিপেপটাইড একসাথে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যেটা তৈরি করছে সেটাকে বলছি সংযুক্ত প্রোটিন। এরা একসাথে উৎপন্ন হলো, যেটা তৈরি হলো তাকে বলা হচ্ছে সংযুক্ত প্রোটিন। এবার এই সংযুক্ত প্রোটিনটা ওই ব্যাকটেরিয়া যার মধ্যে প্রবেশ করানো হয়েছিল সেখান থেকে নিষ্কাশন করে পরিশ্রুতকরণ করে তাকে পালন মাধ্যমে রাখা হলো। সেখানে সায়ানোজেন ব্রোমাইড এই পদার্থটা দেওয়া হলো, যার ফলে বিটা গ্যালাক্টোসাইডেজ আর ইনসুলিন এরা আলাদা হয়ে গেল। ইনসুলিনের মধ্যে কি পলিপেপটাইড ছিল? একটা এ আর একটা বি পলিপেপটাইড ছিল। সেই পলিপেপটাইডগুলো আলাদা করে আবার ভিন্ন ভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে আলাদা আলাদা এ পলিপেপটাইড, আলাদা আলাদা প্রচুর বি পলিপেপটাইড তৈরি করা হলো। সেইগুলোকে একসঙ্গে পালন মাধ্যমে একসঙ্গে মিশিয়ে দিয়ে ডাইসালফাইড বন্ধনে দিয়ে যুক্ত করানো হলো, যার ফলে একটা সম্পূর্ণ সক্রিয় ইনসুলিন গঠিত হলো। এই সক্রিয় ইনসুলিন যেটা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা হলো এই জিন প্রযুক্তিবিদ্যার সাহায্যে, সেটাকে হিউমিউলিন বলে। এই হিউমিউলিন বলে বাজারে এটাকে বিক্রি করা হয়। তো বেশিরভাগটা আমরা ইনসুলিন ট্যাবলেট বা ইনসুলিন ইঞ্জেকশান এইভাবেই কিন্তু আমরা মোটামুটি পরিচিত। আচ্ছা, এছাড়া আর কী করা হয়? ভ্যাকসিন উৎপন্ন করা হয়। ভ্যাকসিন তো তোমরা জানো যে সক্রিয় জীবন্ত অণুজীব বা অসক্রিয় জীবন্ত অণুজীব বা মৃত অণুজীব বা অণুজীবের পরিশ্রুত দেহাংশ বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিবিদ্যা দ্বারা গঠিত অণুজীবের জিন বহনকারী প্লাজমিড, যাদের জীবদেহে অ্যান্টিজেন রূপে প্রবেশ করালে প্রতিরক্ষামূলক অনাক্রম্যতা তৈরি হয়, তাদেরই টিকা বা ভ্যাকসিন বলে। এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন। টিকা অনেক রকমের ছিল, যেমন জীবন্ত অণুজীব, মৃত অণুজীব, টক্সিন, টক্সয়েড, অনাক্রম্যতা ব্যবহৃত সিরাম, জৈব রাসায়নিক পদার্থ, এগুলো তোমরা আগেও পড়েছো যে কত রকমের টিকা হতে পারে। আচ্ছা, জৈব প্রযুক্তিবিদ্যা দ্বারা উৎপন্ন যে টিকা, সেটা ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হেপাটাইটিস বি, হার্পিস, এইডস সেসবের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দ্বারা প্রস্তুত করা হয়। আচ্ছা, এখন এই যে ক্ষতিকর রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন প্রস্তুতকারী জিন অ্যাটিনিউটেড ভাইরাস বা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় অ্যাটিনিউটেড জীব, যা ভেক্টর রূপে কাজ করে এবং পোষক কোষে প্রবেশ করার পর প্রতিলিপি গঠন করে আর রোগ সৃষ্টিকারী জীবের অ্যান্টিজেন প্রস্তুত করতে পারে। এটাই তো জৈব প্রযুক্তিবিদ্যার পদ্ধতি। তাহলে এখন অনেক রকম ভেক্টর ব্যবহার করা হয়। এই ভেক্টরগুলোর কিন্তু নাম একটু জানতে হবে, কি কি ধরনের ভেক্টর আছে। ভ্যাকসিনিয়া ভাইরাস, ক্যানারি পক্স ভাইরাস, অ্যাটিনিউটেড পোলিও ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, সালমোনেল্লার অ্যাটিনিউটেড স্ট্রেন,
মাইকোব্যাকটেরিয়াম বোভিসের বিসিজি স্ট্রেন, স্ট্রেপ্টোকক্কাসের কিছু স্ট্রেন, এরা হচ্ছে ভেক্টর হিসেবে কাজ করে। ভেক্টরটা কারা ছিল? ওই যে জিন ট্যাক্সি বলেছিলাম, যেই জিনটা তুমি নির্বাচন করে সেই ট্যাক্সির মধ্যে ওঠাবে, সেই ট্যাক্সি করে সে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করবে, প্লাজমিডের দেহে যাবে এবং প্লাজমিড থেকে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে প্রতিলিপিকরণের মাধ্যমে অনেক সেই আকাঙ্ক্ষিত জিনটা তৈরি করবে। আচ্ছা, ভ্যাকসিনিয়া ভাইরাসকে বসন্ত নির্মূল করতে ভেক্টর হিসেবে কাজ করানো হয়েছিল, বসন্ত রোগটাকে নির্মূল করানোর জন্য। আচ্ছা, সেখানে কি হয়েছিল দেখো, এই যে প্লাজমিড বা ভেক্টর হিসেবে কাজ করেছিল, তার একটা জায়গা যেটাকে বলা হচ্ছে ভ্যাকসিনিয়া প্রোমোটার, আর সেখানে একটা রেস্ট্রিকশন উৎসেচক আছে যেটাকে ক্লিভেজ সাইট বলছে, মানে ওই জায়গাটা ভাঙবে। এই প্লাজমিডের মধ্যে থাইমিডিন কাইনেজ বা টিকে জিন আছে, তার দুপাশে দুটো টিকে জিন আছে। থাইমিডিন কাইনেজের কী কাজ আমি বলছি। এখানে আরেকটা রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেন উৎপন্নকারী জিন, মানে যেই অ্যান্টিজেনটা রোগ তৈরি করছে তার জিন, এই জিনটাকে কি করা যাবে, এই প্লাজমিডের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। কিভাবে করতে হবে? একে এর মধ্যে ঢোকাতে হবে এবং এই রেস্ট্রিকশন উৎসেচক ক্লিভেজ সাইট দিয়ে ক্লিভেজ হয়ে, মানে ভেঙে গিয়ে এই রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেন উৎপন্নকারী জিন এই প্লাজমিডের মধ্যে প্রবেশ করলো। এই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যাকসিনিয়া প্রোমোটার। প্রোমোটার মানে তোমরা ল্যাকোপেরনে পড়েছিলে, একটা প্রোমোটার জায়গা যেটা প্রোমোট করে, কাজটাকে যেটা প্রোমোট করবে, এগিয়ে দেবে। তার দুপাশে দুটো টিকে জিন আছে, এটা রিকম্বিনেন্ট প্লাজমিড তাহলে তৈরি হয়ে গেল। এইবার কি করা হচ্ছে, ভ্যাকসিনিয়া ভাইরাসকে নেওয়া হচ্ছে। ভ্যাকসিনিয়া ভাইরাস হচ্ছে বসন্তকে নির্মূল করবার জন্য যে ভেক্টর হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। ঠিক আছে, এবার এই ভ্যাকসিনিয়া ভাইরাস আর সংক্রমণ করে, ওরা তো প্রচুর পরিমাণে সংক্রমণ করলে তার নিজের অনেক সংখ্যায় নিজেকে বৃদ্ধি করাবে, তাকে কলাকোষে প্রতিপালন করা হচ্ছে। আবার রিকম্বিনেন্ট প্লাজমিডকে স্থানান্তরণ করে কলাকোষে প্রতিপালন করা হচ্ছে। তাহলে এই দুটো একসাথে চলে এলো। এই দুটো, এই জিন আর এই জিন সমসমস্ত পুনঃসংযুক্তি দ্বারা এক হয়ে গেল। যেই এক হয়ে গেল তখন বিইউডিআর দ্বারা নির্বাচন করা হলো। বিইউডিআরটা কি? সেটা হচ্ছে ব্রোমোডিঅক্সিইউরিডিন। ব্রোমোডিঅক্সিইউরিডিন এটা কি করে? প্লাজমিড ভেক্টরে ধরো আকাঙ্ক্ষিত অ্যান্টিজেন প্রস্তুতকারী জিন তো প্রবেশ করানো হয়েছিল, তার দুপাশে দুটো থাইমিডিন কাইনেজের জিন ছিল। এবার যখন এই প্রতিপালন করা হচ্ছে তখন এই কোষগুলোর সঙ্গে রিকম্বিনেন্ট প্লাজমিড আর ভ্যাকসিনিয়া ভাইরাস মিশিয়ে দেওয়া হলো। সমসমস্ত পুনঃসংযুক্তি দিয়ে অ্যান্টিজেন জিন আর প্রোমোটার ভ্যাকসিনিয়া ভাইরাস, মানে দুটো একসাথে মিশে গেল। এটাকে বিইউডিআর দ্বারা নির্বাচন করা হলো। কেন? শুধুমাত্র টিকে ভ্যাকসিনই, যাতে ভ্যাকসিনিয়া ভেক্টর ভাইরাস পাওয়া যায়, মানে টিকে জিন দ্বারাই, শুধুমাত্র টিকে জিন দ্বারাই যদি যেন ভ্যাকসিনিয়া ভাইরাসের ভেক্টরটাকে পাওয়া যায়, সেই জন্য এখানে বিইউডিআর ব্রোমোডিঅক্সিইউরিডিন দেওয়া হলো। এবার এই যে দেখো ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে এই যে অংশটা, এটা কিন্তু এই রিকম্বিনেন্ট প্লাজমিডের এই অংশটা ঢুকে গেছে। তাহলে রিকম্বিনেন্ট ভ্যাকসিনিয়া ভেক্টর এই টিকাটা কিন্তু তৈরি হলো। রিকম্বিনেন্ট ভ্যাকসিনিয়া ভেক্টর টিকাটা তৈরি হয়ে গেল। এই যে বললাম যেটা টিকে জিন, সেই টিকে জিন যখন যেই প্লাজমিডটা দুপাশে ছিল সেখানে কিন্তু টিকে প্লাস ভ্যাকসিনিয়া ভাইরাসও তৈরি হয়ে যাচ্ছিলো, মানে যেইগুলো আমাদের দরকার নেই সেই জিনও তৈরি হয়ে যাচ্ছিলো। সেই জন্য ওই বিইউডিআর দিয়ে টিকে প্লাস ভাইরাসগুলোকে কিন্তু মেরে ফেলা হয়েছিল, যার ফলে টিকে ভ্যাকসিনিয়া ভেক্টরি ভাইরাসই পাওয়া গেল। তো এইভাবে জিন প্রযুক্তিবিদ্যা দ্বারা টিকা তৈরি করা হয়েছে। এরপরে হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপিটা কি? মানুষের দেহে প্রায় 5000 জিনঘটিত রোগ আছে। মানুষের দেহে প্রায় 5000 জিনঘটিত রোগ আছে। জিনঘটিত রোগের কারণ হচ্ছে জিনের পরিবর্তন।
আচ্ছা, এখানে একটা উদাহরণ হচ্ছে ACID, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি নামক একটা জিন ঘটিত রোগ, যেখানে যে কোনো সাধারণ সংক্রমণে মানুষের মৃত্যু হবে। জিন চিকিৎসার প্রথম বা জিন থেরাপি প্রথম পদ্ধতি হচ্ছে যে রোগীর জিনোমের সঙ্গে ত্রুটিপূর্ণ জিনের স্বাভাবিক জিন যোগ করে যাওয়া, যার ফলে রোগীরা ওই ত্রুটিপূর্ণ জিনটাকে মানে স্বাভাবিক জিনে পরিবর্তন করতে পারে। আচ্ছা, এদের কি হয়, এই যে ACID যাদের ধরো এরকম জিন আছে, তাদের শরীরে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস ADA এই উৎসেচকটা থাকে না। এই উৎসেচকটা কি কাজ করে? এই উৎসেচকটা কোনো রকমই টি লিম্ফোসাইট তৈরি করে না বা টি লিম্ফোসাইট তৈরিও করতে দেয় না। যদিও বা টি লিম্ফোসাইট তৈরি হয়, টি লিম্ফোসাইট কিন্তু এদেরকে মেরে ফেলে। তাহলে যদি টি লিম্ফোসাইট, তোমরা তো জানো যে টি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী, এবং সেই কোষভিত্তিক অনাক্রম্যতা আবার রসভিত্তিক অনাক্রম্যতা মানে বি লিম্ফোসাইটের উৎপন্ন করার জন্য দায়ী। তাহলে এই যদি না তৈরি হয়, তাহলে বি লিম্ফোসাইটও কোনো কাজ করতে পারবে না, তাহলে কোনোভাবেই কিন্তু অনাক্রম্যতা থাকবে না, তাহলে যে কোনো রোগেই সে মারা যেতে পারে। এদেরকে এমনভাবে রাখা হয় যে যেখানে কোনো জীবাণু শূন্য অবস্থায় রাখা হয়, যেখানে কোনো জীবাণু থাকে না। আচ্ছা, কীভাবে তাহলে জিন থেরাপির সাহায্যে এইসব মানুষগুলোকে বাঁচানো যাবে? পদ্ধতিটা কি? এই ধরনের রোগীর দেহ যেখানে ACID জিনটা আছে, সেখান থেকে অপরিণত টি লিম্ফোসাইট, মানে ধরো এরা তো কী করছে, টি লিম্ফোসাইটকে বাঁচতে দিচ্ছে না, মানে তৈরি হলেও বাঁচতে দিচ্ছে না, তাহলে সেখান থেকে অপরিণত টি লিম্ফোসাইটটাকে সংগ্রহ করে স্বাভাবিক ADA জিন প্রবেশ করিয়ে দিতে হবে। তাহলে একটা ভেক্টর রেক্টোভাইরাস তৈরি করা হলো, যার মধ্যে অপরিণত টি লিম্ফোসাইট আর স্বাভাবিক ADA জিন প্রবেশ করিয়ে এই অপরিণত টি লিম্ফোসাইটের সঙ্গে স্বাভাবিক ADA জিনটা মিশে গেল। এবার এই ভেক্টর থেকে এটাকে নিষ্কাশন করে প্রতিপালন করা হলো এবং প্রচুর পরিমাণে টি লিম্ফোসাইট কোষ উৎপন্ন করা হলো। এবারে এই যে টি লিম্ফোসাইট উৎপন্ন করা হলো, সেই টি লিম্ফোসাইট যদি তুমি রোগীর দেহে এবার ঢুকিয়ে দাও, তাহলে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু টি লিম্ফোসাইট তৈরি হবে। একজন রোগীকে এই জিন চিকিৎসা করার শুরু 3 বছর পর দেখা গেছে তার দেহে শতকরা 50% টি লিম্ফোসাইটের স্বাভাবিক ADA জিন আছে। তাহলে ACID রোগী স্বাভাবিক জীবনযাপনে সমর্থ হয়েছে। সেই জন্য এইভাবে কিন্তু জিন চিকিৎসা করা হয়। জিন চিকিৎসার প্রয়োগ পদ্ধতি অনুসারে আবার দুভাগে ভাগ করা হয়েছে। দেহকোষে জিন চিকিৎসা হয় একটা, জনন কোষে জিন চিকিৎসা হয়, দেহের বাইরে বা এক্স ভিভো, দেহের ভেতরে বা ইন ভিভো। আচ্ছা, দেহকোষের জিন চিকিৎসা, জনন কোষের জিন চিকিৎসা। আর যদি দেহের বাইরে যদি রোগীর দেহ থেকে কোষ বার করে প্রতিপালন করে ভেক্টরের সাহায্যে স্বাভাবিক জিন প্রবেশ করিয়ে যদি চিকিৎসা করা হয় বা পরিবর্তিত কোষগুলোকে আবার রোগীর দেহে প্রবেশ করানো হয়, সেটাকে এক্স ভিভো পরিষেবা বলা হচ্ছে। আবার ইন ভিভো চিকিৎসা হচ্ছে রোগীর দেহের ভেতরেই অস্বাভাবিক কোষদের জিন পরিবর্তন করানো হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে বায়োরিঅ্যাক্টর। বায়োরিঅ্যাক্টরটা হচ্ছে, ধরো এই যেভাবে ক্লোনিং ভেক্টরের মাধ্যমে বহিরাগত জিন ব্যাকটেরিয়াতে প্রবেশ করিয়ে যে উৎপন্ন করা হয়েছে, সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে উৎপন্ন পদার্থ পাওয়া যাচ্ছে না। তাহলে বেশি মাত্রায় উৎপন্ন করার জন্য আরেকটা অন্য ধরনের পদ্ধতি গঠন করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে বায়োরিঅ্যাক্টর। এখানে 100 থেকে 1000 লিটার আয়তনের কালচার মাধ্যম পাওয়া যায়, যেখানে অণুজীব, প্রাণীকোষ, মানুষের কোষ ব্যবহার করে নির্দিষ্ট বস্তু উৎপন্ন করা হয়, যেমন যে কোনো উৎসেচক, যে কোনো হরমোন। মানে বায়োরিঅ্যাক্টর আকাঙ্ক্ষিত বস্তু উৎপাদনের জন্য যে তাপমাত্রা, pH, অক্সিজেন, ভিটামিন, লবণ, সাবস্ট্রেট এসব তৈরি করে একটা আদর্শ বৃদ্ধির পরিবেশ তৈরি করে অণুজীবদের দ্বারা সন্ধান প্রক্রিয়া ঘটানোর কাজে এই বায়োরিঅ্যাক্টর পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে উদ্ভিদ কোষ বৃদ্ধির জন্য কাজে লাগানো হচ্ছে।